দেখো, আগেই বলেছিলাম কেপি কনস্টেবলের পরীক্ষা থেকে তোমাদের সাবধান, শুধু কেপি কনস্টেবল বলবো না, ডব্লিউপিএসআই মেন বা কেপিএসআই মেন তখন থেকে সাবধান করেছিলাম যে কোশ্চেন প্যাটার্ন যখন একবার কোনো পরীক্ষায় পরপর হতে লাগে, তখন কি হয় যে একটা নতুনত্ব কিছু খোঁজার চেষ্টা করে। বা যে সায়েন্স চ্যাপ্টারটা থেকে আগে সেইভাবে সেরকম ডেপথ থেকে দিত না, শুধু সায়েন্স মানে একটা ওই যেটাকে স্ট্যাটিক পোর্শন বলে সেরকম কোশ্চেন আসতো। কিন্তু তোমরা দেখে নিয়েছো যে কেপি কনস্টেবল বা প্রিলির ক্ষেত্রে, মেনের ক্ষেত্রেও বেশ সায়েন্স থেকে কোশ্চেন ভালোই দিয়েছে, অর্থাৎ মিনিমাম একটা বেসিক যেটা সায়েন্সের নলেজ সেটুকু থাকা দরকার। তো সেরকমই কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছে। দেখো, প্রথম যেটা কোশ্চেন আছে যে নিচের কোনটি ভেক্টর রাশি নয়। এবার তার আগে আমাদের জানতে হবে যে স্কেলার বা ভেক্টর কাকে বলে, তাই তো? অনেকেই জানো যে স্কেলার মানে কি হচ্ছে, যা যে রাশির শুধুমাত্র মান থাকে, শুধুমাত্র মান থাকে কিন্তু কোনো দিক থাকে না। আর ভেক্টর মানে কি, ভেক্টর রাশি হচ্ছে যার মান ও দিক, ডিরেকশন দুটোই থাকবে, সেটাকে বলা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে কোশ্চেনটা দিয়েছে কোনটি ভেক্টর রাশি নয়। তাহলে দেখো যে ভরবেগ, ভরবেগ মানে হচ্ছে তার সঙ্গে কি যুক্ত থাকে, ভর কথাটাও যুক্ত থাকে, আবার বেগ কথাটাও যুক্ত থাকে। বেগ মানে আবার কি বলি আমরা, কোনো নির্দিষ্ট দিকে সরণের হার, মানে সরণ বাই সময়। তার মানে কি হচ্ছে, বেগের যদি সরণের যদি সরণ যদি ভেক্টর রাশি হয়, অর্থাৎ এর একটা মানও থাকবে আবার দিকও থাকবে, তাহলে বেগ আছে এখানে, তার মানে ভরবেগ তো অবশ্যই ভেক্টর রাশি হবে। আবার এখান থেকে আমরা তিনটা থেকে পেয়ে গেলাম, এই বেগের ধারণা থেকেই পেয়ে গেলাম। তার কারণ কি, সরণ মানে হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে, অর্থাৎ প্রাথমিক বা অন্তিম অবস্থার যে সরলরৈখিক দূরত্ব একটা নির্দিষ্ট দিকে, সেটাকেই সরণ বলা হয়। এবার সরণের হারকে বেগ বলা হয়। আবার ভরবেগ মানে হচ্ছে ভর গুণিত বেগ। তাহলে ভরবেগ, বেগ, সরণ সবাই ভেক্টর রাশি, মানে এদের মানও আছে দিকও আছে। একটা সহজ এক্সাম্পল দিলে এটা কি হয়, যে এ পয়েন্ট থেকে যদি কোনো বস্তু যাত্রা শুরু করে, যদি বি পয়েন্টে যায়, তারপরে যদি এইভাবে সি পয়েন্টে যায়, তাহলে কি হয়, এসি যেটা, এই এসিটাকে কি বলি আমরা, সরণ বলবো। কারণ সরণের কি থাকছে, একটা নির্দিষ্ট দিক থাকছে এবং মানও থাকছে। তাহলে কোনটি ভেক্টর রাশি নয়, সেটা হচ্ছে দ্রুতি, মানে দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি। নেক্সট দেখো 2 নম্বর যেটা ছিল আমাদের, যে যে সমস্ত মৌলের ভর সংখ্যা সমান কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা তাদের কি বলা হয়। আইসোটোন, আইসোবার, আইসোটোপ, অ্যাজিওট্রোপ। তো কি হচ্ছে, যেমন এক্সাম্পল দিয়ে বলি বেশি ভালো মনে থাকবে, 8O16, 8O17, 8O18। এখানে একটা কি জিনিস দেখতে পাচ্ছ, নিচে যেটা থাকে সেইগুলোকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ কত সংখ্যা প্রোটন সংখ্যা থাকছে বা ইলেকট্রন সংখ্যা থাকছে। আর উপরে যেটা থাকে সেটাকে কি বলা হয়, ভর সংখ্যা। তো যখন দেখবে পরমাণু ক্রমাঙ্ক একই, নিচে একই সংখ্যা থাকছে, উপরে আলাদা থাকছে, সেটাকে আমরা কি নামে চিনি, সেটাকে বলা হচ্ছে আইসোটোপ। যেমন একটা ক্লোরিনের আছে 17Cl35, তারপর হচ্ছে 17Cl37, 6C12, 6C14, এগুলো হচ্ছে আইসোটোপ। আর একটা এক্সাম্পল দিই, 18AR40, তারপর হচ্ছে 20CA40। এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে নিচে যেটা পরমাণু ক্রমাঙ্ক আলাদা কিন্তু উপরে কি হয়েছে, ভর সংখ্যা সমান। এইটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি আইসোবার। অর্থাৎ এইটাই বলতে চেয়েছে যে যে সমস্ত মৌলের ভর সংখ্যা সমান কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা, তাদের কি বলা হয়, আইসোবার। আর আইসোটোনটা কি জিনিস, এক্সাম্পল দিই, 15P31, 16S32। অর্থাৎ নিউট্রন সংখ্যা মানে ভর সংখ্যা থেকে প্রোটন যদি বাদ দাও, তাহলে নিউট্রন সংখ্যা সমান হবে। এটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা দেখো 31 থেকে 15 বাদ দিলে 16 হবে। সালফারের ক্ষেত্রে এটাও থেকে 32 থেকে 16 বাদ দিলে 16 হবে। অর্থাৎ যখন নিউট্রন সংখ্যা সমান হবে, তখন তাকে আমরা কি বলবো, আইসোটোন বলবো, তখন আইসোটোন। অ্যাজিওট্রোপ বা যে জিনিসটা আছে ওটা তোমার রেফ্রিজারেশনের সঙ্গে সম্পর্কযুক্ত, এটা এখানে কিছু নেই। 3 নম্বর, আচ্ছা এটা বলার আগে, তার আগে সেই জন্য একটা জিনিস বলে দিই, যে পরমাণু ক্রমাঙ্ক জিনিসটা কি। পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে যে কোনো মৌলের মধ্যে যত সংখ্যক প্রোটন সংখ্যা থাকে, সেটাকেই বলা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। অর্থাৎ কোনো একটা মৌলে প্রোটন যতগুলি থাকে, ইলেকট্রনও কি থাকে, ততগুলিই থাকে। আর ভর সংখ্যা যেটা, ভর সংখ্যা মানে তাহলে কি হবে, প্রোটন প্লাস নিউট্রন যোগ করে।
ভর সংখ্যা সমান প্রোটন প্লাস নিউট্রন যোগ করে হবে, সেটা হচ্ছে ভর সংখ্যা। নেক্সট 3 হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? প্রথমটা আছে H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, তারপরে H2S2O5। এই জায়গাতে গুলিয়ে ফেলতে পারো সি আর ডি অপশনের মধ্যে, সেটা হচ্ছে H2 থাকবে প্রথমে, সিতে নেই, তো হচ্ছে H2S2O7। এটাকে পাইরো সালফিউরিক অ্যাসিডও বলা হয়, বা হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিডও বলা হয়, বা হচ্ছে পাইরো সালফিউরিক অ্যাসিড, পাইরো সালফিউরিক অ্যাসিড। এবার দেখো এর যদি আমরা একটু ইতিহাসটা দেখি তাহলে কি জিনিস হয়। হ্যাঁ, আর একটা নাম আছে, সেটা একদম ঠিক, সেটা হচ্ছে ওলিয়াম। এর যদি আমরা একটু ইতিহাস জানি তাহলে কি হবে, এটাকে বলা হয় স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, কন্ট্যাক্ট প্রসেসে বা হচ্ছে স্পর্শ পদ্ধতিতে। এটাও দিতে পারে যে স্পর্শ পদ্ধতিতে নিচের কোনটির তৈরি করা হয়, প্রস্তুত করা হয়, তো সালফিউরিক অ্যাসিড স্পর্শ পদ্ধতিতে তৈরি করা হয়। তো সেই ক্ষেত্রে কি হয় যে সালফার মানে সালফারকে বাতাসে দহন করার ফলে কি হয়, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আবার অতিরিক্ত দহন করলে কি হচ্ছে, সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন হয়। এই সালফার ট্রাই অক্সাইডের সঙ্গে H2SO4 এই জল মিশিয়ে কি হচ্ছে যে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত হয়। মানে প্রথমে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড হয়, তারপর ওটাকে বিশুদ্ধ করে সালফিউরিক অ্যাসিডে প্রস্তুত করা হয়। তো এই জায়গাতে আরো একটা জিনিস পরীক্ষায় পড়তে পারে, সেটা হচ্ছে অনুঘটক রূপে কি ব্যবহার করা হয় কন্ট্যাক্ট প্রসেসে যখন সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। তো অনুঘটক রূপে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, মানে যে V2O5 বা হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ব্যবহার করা হয়। অনুঘটক মানে জানো তো, যে বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে বাড়াতে পারে বা কমাতে পারে কিন্তু নিজে অপরিবর্তিত থাকে। যেমন একবার দিয়েছিল WPSI এর মেনে, সেটা হচ্ছে অক্সিজেন প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয়, তো এটা হচ্ছে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড MnO2। এটার পুরো নামটাও দিতে পারে, সেটা হচ্ছে বললাম ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। এবার দেখো 4 নম্বর যেটা, যে এটা নিয়ে একটু কনফিউশন হতে পারে অনেকের, ভালো করে সেজন্য এটা বুঝিয়ে বলছি, যে এটা অনেক অনেক রকম আনসার বললে, তো আমি আর একবার ক্লিয়ার করে দিই যে নিচের কোনটি ঠিক। প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা একের বেশি, এটা ভুল। কেন? তার কারণ তার আগে আমরা অপশনগুলো পড়ার আগে আগে দেখে নিই যে প্রথম শ্রেণীর লিভার কাকে বলা হয়। একদিকে থাকবে বলবাহু, অন্যদিকে থাকবে ভারবাহু, আর মাঝখানে থাকবে আলম্ব, ঠিক আছে, মাঝখানে থাকবে আলম্ব। তো দেখো যে আলম্বের উপরে অবস্থানের উপরে ডিপেন্ড করে লিভার তৈরি হয়। তাহলে বলো যে এই আলম্ব বিন্দুটা যদি ভরবাহুর কাছে থাকে, ঠিক আছে, মানে এই জায়গাটা বলবাহুর ডিস্টেন্সটা যদি সে বেশি পায়, তবেই কিন্তু যান্ত্রিক সুবিধা কি হবে, একের থেকে বেশি হবে। যদি মাঝখানে থাকে তাহলে কি হবে, যদি এই আলম্ব বিন্দুটা একদম মাঝখানে থাকে তাহলে সমান হবে। কিন্তু যদি আলম্ব বিন্দুটা এখানে সরে আসে বলবাহুর কাছে, তাহলে সেই ক্ষেত্রে সে বল প্রয়োগ করে বেশি সময় সুবিধা পাবে না, সেই কারণের জন্য কি হবে, <<1 হবে। তাই প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা যে কোনো হতে পারে, >1ও হতে পারে, =0 হতে পারে, <1ও হতে পারে। কিন্তু দ্বিতীয় শ্রেণীর লিভার কি হচ্ছে, দ্বিতীয় শ্রেণীর লিভারে কি থাকে, আলম্ব বিন্দুটা এক প্রান্তে থাকে, তারপরে থাকে কি ভারবাহু, তারপরে থাকে বলবাহু। মানে তুমি যা কিছুই করো না কেন, যেখানেই রাখো এটাকে সর্বদা আলম্ব বিন্দু থেকে যে বলবাহুর ডিস্টেন্সটা সেটা সর্বদা বেশি হবেই। এই কারণের জন্য দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা কি সর্বদাই একের থেকে বেশি। কিন্তু যেটা তৃতীয় শ্রেণীর লিভার, এটা কি হচ্ছে সম্পূর্ণ আলাদা। মানে কি হচ্ছে, তোমার একদিকে থাকবে আলম্ব বিন্দু, মাঝে থাকবে বলবাহু, শেষে থাকবে কি ভারবাহু। তাহলে এই ক্ষেত্রে সর্বদাই কি হচ্ছে, বলবাহু <1 হবে। এই কারণের জন্য তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা কি হবে, একের থেকে ছোট সর্বদাই। তাহলে আজকে থেকে এটা বুঝে নাও যে আলম্বের অবস্থানের উপরে ডিপেন্ড করে কি হয়, যে লিভার তৈরি হয়। তাহলে লিভার যখন আলম্ব বিন্দু যখন মাঝখানে থাকবে সেটাকে প্রথম শ্রেণীর লিভার বলছে, আলম্ব বিন্দু যখন এক প্রান্তে থাকবে এবং শেষে বলবাহু থাকবে সেটাকে সেকেন্ড শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর। আর যখন আলম্ব বিন্দু একদিকে থাকবে, ভারবাহু অপর প্রান্তে থাকবে, সেটাকে বলা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার।
তাহলে প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা এনি যে কোনো হতে পারে। দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা কি হবে? সর্বদাই একের থেকে বেশি হবে। আর তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদাই একের থেকে কম হবে। তাহলে এতে যেটা দেওয়া আছে এটা মিথ্যে। বিতে কি দেওয়া আছে? দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা একের সমান অথবা একের বেশি না, কারণ আমি বলে দিয়েছি যে সর্বদা একের থেকেই বেশি হবে, তাই এটাও ভুল। সি হচ্ছে নলকূপের হাতল প্রথম শ্রেণীর লিভার এবং যান্ত্রিক সুবিধা একের থেকে বেশি। ঠিক আছে, এটাই ঠিক হবে। মানে হচ্ছে নলকূপের হাতল তো দেখেছো, ঠিক আছে, এরকম ভাবে থেকে নলকূপের হাতল এরকম থাকে। তো এই জায়গাতে কি থাকে? আলম্ব বিন্দু থাকে, এটা হচ্ছে ভারবাহু থাকে, এখানে আলম্ব বিন্দু হচ্ছে, আর এইখানে বলবাহু। তাহলে কি হচ্ছে? বলবাহু আর রোধবাহুর মাঝখানে আলম্ব বিন্দু আছে, আবার বলবাহুর ডিস্টেন্স অনেকটা বেশি আছে। তো এই কারণের জন্য হচ্ছে অপশন সি রাইট, মানে নলকূপের হাতল প্রথম শ্রেণীর লিভার এবং যান্ত্রিক সুবিধা একের থেকে বেশি। দাঁড়িপাল্লা যেটা দেওয়া আছে দ্বিতীয় শ্রেণীর লিভার এবং যান্ত্রিক সুবিধা একের সমান, এটা কি আছে? এটা ঠিকটা কি হবে? প্রথম শ্রেণীর লিভার হবে। হ্যাঁ, দাঁড়িপাল্লা কি হয়? দাঁড়িপাল্লায় যেরকম হয় মাঝখানে মানে আলম্ব থাকে, এই ক্ষেত্রে এটা প্রথম শ্রেণীর লিভার এবং যান্ত্রিক সুবিধা কি হবে? একের সমান। তাহলে দেখো, মহাকর্ষ ধ্রুবক কোথা থেকে আসছে? মহাকর্ষ ধ্রুবক কথাটা কোথা থেকে আসছে? তার আগে আমাকে জানতে হবে মহাকর্ষ সূত্র। মহাকর্ষ সূত্রটা কি বলে? যে এই বিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে, এই আকর্ষণ বলটা কি হচ্ছে? তাদের মধ্যে ভরের গুণফলের সমানুপাতিক। মানে আমরা যদি আকর্ষণ বা বিকর্ষণ বলটাকে এফ ধরে নিই, তাহলে কি হচ্ছে? তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মানে দুটি বস্তুর যেটা ভর হবে তাদের প্রোডাক্ট করলে পরে কি হবে? সমানুপাতিক হবে। মানে যত বেশি গুণ হলে পরে কি হচ্ছে? তত আকর্ষণ বা বিকর্ষণ বলটা বেশি হবে। এবার এটাকেই যদি তুমি সমানুপাতিকটাকে তুলে নাও, তাহলে কি হচ্ছে? এফ ইকুয়াল টু জি দিয়ে ডিনোট করা হয়। জি মানে হচ্ছে মহাকর্ষ ধ্রুবক। এবার দেখো, তুমি যদি এটাকে ভুলেও যাও, যে একক মানে মুখস্থ করেছিলে ভুলে গেছো, তাহলে কিভাবে বের করবে? দেখো, জি ইকুয়াল টু আমি কি লিখতে পারি? এফ ইন্টু আর স্কোয়ার বাই হচ্ছে m1 m2। তাহলে এফ মানে কি? বল। বলের একক কি হয়? নিউটন। নিউটন। আর স্কোয়ার, আর মানে হচ্ছে দূরত্ব, ডিস্টেন্স, মানে কি হচ্ছে? মিটার স্কোয়ার। এবার নিচে m1 m2 আছে, ভরের একক কি হয়? কেজি, মানে এসআই আমরা বের করছি, তাহলে হচ্ছে বাই কেজি স্কোয়ার, বা আমরা কি করতে পারি? এখানে পার দিয়ে লিখতে পারি কেজি স্কোয়ার। তাহলে আমাদের কি দাঁড়ালো? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এবার এই কেজি স্কোয়ার যেটা আছে উপরে যদি তুলে দাও, তাহলে সেই ক্ষেত্রে কি থাকে? টু দি পাওয়ার -2 লেখা থাকে। মানে ইংরেজিতে যদি থাকে এরকম থাকতে পারে যে নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। বোঝা গেল? মানটাকে বলতে পারবে? 6.67 into 10 to the power -11. 7 into 10 6.67 into 10 to the power -11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। নেক্সট আছে পারদের চিহ্ন কি? এখন এইরকম জিনিসগুলো আসছে। পটাশিয়ামেরটা কিসের চিহ্ন দিয়েছিল কি এর ক্ষেত্রে? এ ইউ মানে হচ্ছে কি? সোনা, এই তো, সোনা, গোল্ড। তারপরে এটা হচ্ছে সিলভার, রূপো। এইচ জি এটা হচ্ছে মার্কারি, মার্কারি বা হচ্ছে বাংলায় বলা হয় পারদ। আর এস এন টিন। তিন। 1 থেকে 20 পর্যন্ত ভালো করে করবেই, ঠিক আছে? 1 থেকে 20 পর্যন্ত যেগুলো আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রেট, অক্সিজেন, একদম 1 থেকে 20 পর্যন্ত ভালো করে করে নেয়। এবার 7এরটা আসছে, যে হাইপার মেট্রোপিয়া হলো, দেখবে এটা প্রায় কমন একটা, যে কোনো পরীক্ষায় ডব্লিউবিসিএস এ এসেছিল। ভালো করে বুঝে নিতে হবে যে হাইপার মেট্রোপিয়া কি। তো প্রথমটা দিয়েছে অক্ষিগোলকের আকার বড় হলে প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়, অর্থাৎ দূরের দৃষ্টি ব্যাহত হয়। বিতে আছে অক্ষিগোলকের আকার ছোট হলে প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়, অর্থাৎ কাছের দৃষ্টি ব্যাহত হয়। এটাই হচ্ছে রাইট আনসার। মানে অক্ষিগোলক যদি সাধারণের থেকে, মানে স্বাভাবিকের থেকে যদি আকারে ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রতিবিম্বটা কি হবে? রেটিনার পিছনের দিকে গঠিত হবে। তাহলে পিছনের দিকে গঠিত হলে কি হচ্ছে? কাছের দৃষ্টিটা ব্যাহত হয়।
তাহলে হাইপারমেট্রোপিয়াতে কি লাগে, কি কোন লেন্স লাগে? উত্তর লেন্স, কনভেক্স, উত্তর লেন্স, তাহলে আর কি এটা মনে রাখবে উত্তর যে লেন্স। অক্ষিগোলকের আকার স্বাভাবিকের থেকে বড় হলে প্রতিবিম্ব কি হয়, রেটিনার সামনে গঠিত হবে। সেই ক্ষেত্রে কি হবে, যে দূরের দৃষ্টি ব্যাহত হবে, ওটাকে বলা হচ্ছে মায়োপিয়া, মানে অবতল লেন্স লাগবে। আর আরেকটা জিনিস এখানে লিখেছি যেটা শীতে দেখো, যে লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে গেলে এটা কি হয়, লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে গেলে কি করতে হয় ওটাকে? ছানি ফ্রেজ পড়ে তো। বায়োপিয়া, কাছের বস্তুকে দেখা যায় না। ফ্রেশ বায়োপিয়া বলতে পারো, সেখান থেকে সিলিন্ড্রিক্যাল লাগবে বা বাইফোকাল লেন্স। আকাশকে নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য? আলোর বিক্ষেপণ, আলোর বিচ্ছুরণ, প্রতিসরণ। আলোর প্রতিসরণ, আলোর বিক্ষেপণ। বিক্ষেপণ, সরি। দেখো এটা হচ্ছে আলোর বিক্ষেপণ, ঠিক আছে, কারণ নীল আলো যেটা সেটা তরঙ্গ দৈর্ঘ্যটা কম হয়, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ার জন্য বিক্ষেপণটা বেশি হয়, তাই শুধুমাত্র আমরা নীলটাকেই চোখে দেখি। বিক্ষেপণ। আর দেখে নাও যে যেটা বিচ্ছুরণ কাকে বলা হয়, যেমন হচ্ছে সাদা আলোকে কাঁচের প্রিজমের মধ্যে দিয়ে যদি আমরা ফেলি তাহলে কি হয়, 7টা বর্ণে বিশ্লিষ্ট হয়ে যায়, এটাকে বলা হচ্ছে আলোর বিচ্ছুরণ। আলোর প্রতিফলনটা কি হচ্ছে, এই প্রতিসরণ কি জিনিস, প্রতিসরণটা যে কেউ কোনো আলো যখন একটা মাধ্যম থেকে ঘন থেকে লঘু হতে পারে, ঠিক আছে, ঘন থেকে লঘু হতে পারে বা লঘু থেকে ঘন হতে পারে, তার এক্সাক্ট ডিরেকশন থেকে যখন সে বিচ্যুত হয়ে যায়, এইদিকে যাওয়ার কথা ছিল হয়তো এইদিকে সরে এলো, কি এইদিকে সরে এলো, সেই ধর্মটাকে আলোর প্রতিসরণ বলা হয়। এই প্রতিসরণের অনেক এক্সাম্পল থাকে দেখবে, তার মধ্যে কয়েকটা এক্সাম্পল বলছি। হয়তো কাঁচ দণ্ড, তাই তো, হয়তো কাঁচের গ্লাসে আমরা জল রেখেছি, সেটাকে কি মনে হয় যে কিছুটা লেবেল, মানে মনে হয় যে কিছুটা নিচু স্তরে আছে, বা হয়তো কাঁচের গ্লাসের মধ্যে আমি কোনো একটা দণ্ডকে রাখলাম, সেটা মনে হয় যে বাঁকা ভাবে আছে, বা হচ্ছে নক্ষত্র যারা তারা জল জল করে, ঠিক আছে, এইগুলো সব হচ্ছে আলোর প্রতিসরণ ধর্ম। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি জিনিস, যেমন হচ্ছে মরুভূমিতে মরীচিকা, তারপরে হচ্ছে পদ্ম পাতা, বা হচ্ছে জলের মধ্যে বুদবুদ ওঠা, বা হচ্ছে হিরেকে চকচকে দেখানো, বা দেখবে যখন গ্রীষ্মকালে আমরা দূর মানে যাই, যখন রাস্তায় চলাফেরা করি তখন কি মানে দূর থেকে দেখে মনে হয় যে জল জমে আছে, এগুলো কি, এগুলো সব হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। নিচের তরঙ্গ গুলোকে ক্রমহ্রাসমান কম্পাঙ্ক অনুযায়ী সাজাও। তো তার আগে একটা জিনিস এটা মনে রাখবে যে ভি ইকুয়াল টু এন ল্যামডা সূত্র আছে। ভি ইকুয়াল টু এন ল্যামডা সূত্র আছে, যেখানে ভি মানে হচ্ছে কি বেগ, এন মানে কি, এন মানে হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডা মানে হচ্ছে কি, ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভলেন্থ। তো যেটা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে যেটা বেগ, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে বেগটা কি থাকবে, ব্যস্তানুপাতিকে থাকবে। অর্থাৎ সবার প্রথমে যেটা থেকে গামাকে বলা হয় সব থেকে শক্তিশালী রশ্মি, ঠিক আছে, গামা হচ্ছে সব থেকে শক্তিশালী, মানে এর কম্পাঙ্ক সব থেকে বেশি। তাহলে ক্রমহ্রাসমান যদি বলা হয় তাহলে সবার প্রথমে হচ্ছে গামা, তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে এক্স রশ্মি, তারপরে কি হচ্ছে আল্ট্রা ভায়োলেট মানে অতিবেগুনি রশ্মি, ঠিক আছে, ইউভি বলা হয়, ইউভি। তারপরে কি হচ্ছে অবলোহিত, অবলোহিতর ইংরেজি নামটা কি হচ্ছে ইনফ্রারেড। এই ইনফ্রারেড কিসের সঙ্গে জড়িত, গ্রিন হাউস। এই ইনফ্রারেডের জন্যই এটাও দিতে পারে যে হয়তো গ্রিন হাউস গ্যাস কোন আলোর তরঙ্গের জন্য হয়, সেটা হচ্ছে ইনফ্রারেড বা হচ্ছে অবলোহিত রশ্মিকরণের জন্য, কারণ এটা খুবই ক্ষুদ্র তরঙ্গের হয়। আর ইউভি বা আল্ট্রাভায়োলেট মানে হচ্ছে অতিবেগুনি, যেটা অতিবেগুনি জন্য কি ঘটে, যেটা ওজোন স্তর দিয়ে আসে, ঠিক আছে, মানে স্ট্র্যাটোস্ফিয়ার বলি আমরা যেটাকে, সেই স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর থাকে, ওটা কোনো কারণের জন্য যদি ক্ষয় হয়ে যায়, মানে যার জন্য দায়ী কে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি, ঠিক আছে, এইটার বেশি মাত্রা এখন বেড়ে যাওয়ার জন্য কি হচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ার ওজোন স্তর ফুটো হয়ে যাচ্ছে, ইউভি সরাসরি চলে আসছে, মানুষের ত্বকে প্রবেশ করছে, ক্যান্সার হচ্ছে এবং সামুদ্রিক জীব মারা যাচ্ছে। এবার আমাদের এই যত সমস্ত তরঙ্গগুলো দেখা গেল সেই অনুযায়ী হচ্ছে গামা, তারপরে এক্স, তারপরে ইউভি, তারপরে হচ্ছে ইনফ্রারেড, ঠিক আছে, এর পরে হবে ভিজিবল বা হচ্ছে দৃশ্যমান, যেগুলোকে আমরা বলি। এই স্যার,
এই দৃশ্যমান যেগুলো আছে সেই দৃশ্যমানের মধ্যে কিন্তু আবার যেটা বেনিয়া সহকলা আমরা বলি, ঠিক আছে, ভিবজিওর মানে বেনিয়া সহকলা, মানে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, তারপর হচ্ছে লাল। এবার যদি এই ভিজিবল গুলোর মধ্যে যদি বলো তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, বেগুনি যেটা আছে বেগুনির কম্পাঙ্ক কি সব থেকে বেশি, ঠিক আছে, এর কম্পাঙ্ক হচ্ছে সব থেকে বেশি। আর লাল যে আছে লালের কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য হবে সব থেকে বেশি। রোধাঙ্কের একক কি? ওহম মিটার, ওহম পার মিটার, ভোল্ট পার অ্যাম্পিয়ার, হেনরি মিটার। অপশন এ। তাহলে হচ্ছে ওহম মিটার। ওহম মিটার। তাহলে রোধাঙ্ক জিনিসটা কি সেটা বলার আগে একটু জানতে হবে, যে আগে রোধটা জানতে হবে, তাই তো? যে আমরা থেকে কি জানি, ওহমের সূত্র থেকে, যে ভোল্টেজটা কি থাকে মানে বিভব প্রভেদটা কারেন্টের সঙ্গে সমানুপাতিক। তো এখান থেকে আমরা পাই ভি ইকুয়াল টু আই আর, মানে এই আর মানে হচ্ছে কি রোধ, মানে হচ্ছে একটা বাধা, রোধ মানে হচ্ছে এক প্রকারের বাধা। এবার এই রোধ কি কি জিনিসের উপরে ডিপেন্ড করে? এক নম্বর হচ্ছে রোধ হচ্ছে তোমার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা ক্রস সেকশনের ক্রস এরিয়ার সেকশন। সঙ্গে হচ্ছে ব্যস্তানুপাতিক। মানে ধরো এরকম একটা দৈর্ঘ্যের তার আছে আর একটা এরকম একটা দৈর্ঘ্যের তার আছে, তাহলে কোনটার মধ্যে দিয়ে বাধা বেশি যাবে? যেটা বি তার, মানে যেহেতু এর দৈর্ঘ্যটা বেশি, বি এর মধ্যে দিয়ে বেশি বাধা পাবে, মানে যত দৈর্ঘ্য বেশি বড় হবে তত বেশি বাধা পাবে, তাই সমানুপাতিক। কিন্তু ক্রস সেকশনাল এরিয়া এরিয়া মানে কি, ধরো একটা এরকম তার আছে, ঠিক আছে, আর একটা আছে এইরকম তার আছে, তাহলে কি যত বেশি সরু তার হবে সেখানে কারেন্ট ঢুকতে কি হবে, তত বেশি কষ্ট হবে, মানে যত ছোট হবে বাধা তত বেশি হবে, আর যদি মোটা তার হয় তাহলে বাধা কম থাকবে। এবার এই জায়গা থেকে আমরা কি পাই, যে আর জানো যে সমানুপাতিক কোনো চিহ্নকে তুলে দিলে পরে কি হচ্ছে, একটা কিছু ধ্রুবক পদ লাগাই আমরা, তো এইখানে রো হিসেবে ডিনোট করা হয়, এই রোটাকে বলছে রোধাঙ্ক। তাহলে দেখো এখানে রো মানে আমরা কি লিখতে পারবো, আর এ বাই এল। তাহলে আর মানে কি দেখলাম, রোধ, মানে হচ্ছে ওহম। আর এ মানে কি, ক্রস সেকশনের এরিয়া, ক্ষেত্রফল, ক্ষেত্রফলের কি হয়, মিটার স্কোয়ার। এবার নিচে যে লেন্থ আছে এল, এটা তো মিটার হবে, সেই কারণের জন্য একটা মিটার কেটে যাবে, তাহলে কি হবে, ওহম মিটার। তো রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার। 11 নম্বর, যে পারদ বাষ্প থাকে কোন বাল্বে? এলইডি, লাইট, এলইডির পুরো নামটা কি, লাইট ইমিটিং লাইট ডায়োড। এমিটিং ডায়োড। আর যেটা সিএফএল, এটা হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, ফ্লুরোসেন্ট ল্যাম্প। ঠিক আছে, এই ফ্লুরোসেন্ট ল্যাম্প এখানেই পারদ বাষ্প দেওয়া থাকে। 12 ওহম 16 ওহম দুটি রোধকে শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কি হবে যথাক্রমে? যখন আমরা দুটো রোধকে অপশন শ্রেণী এ। সমবায়ে যুক্ত করি, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ কি হয়, R1 প্লাস R2। তাহলে 12 আর 16 যুক্ত করলে কত হচ্ছে, 28। আর সমবায়িক সমান্তরাল সমবায়ে প্যারালেলে কি হয়, 1/R ইকুয়াল টু 1/R1 ওয়ান প্লাস বাই আর ওয়ান 1/R2। প্লাস ওয়ান বাই এত। তাহলে দেখো যে 48 যদি লসাগু হয় তাহলে কি হচ্ছে, 4 × 48 3, 7/48। এবার যারা এতটুকুও করেছো তারা ভুল, তার কারণ এটা হবে না, আনসার হবে কোনটা, আনসার হবে অপশন ডি। কারণ 1/R আছে, তুমি এটাকে উল্টাও, অতএব আর ইকুয়াল টু কি হবে, 48/7। এখানে তো 1/R ইকুয়াল টু 1/12 প্লাস 1/16, এটা সূত্র। এবার তোমাকে উল্টাতে হবে না, আর এর মানটা বের করো, তুল্য রোধটা, তা হচ্ছে 48/7। এখান থেকে কিন্তু ডিরেক্ট কোশ্চেন আসতে পারে, হয়তো বললো তোমাকে যে R1 এবং হচ্ছে R2 এই দুটোকে সমান্তরালে যুক্ত করলাম, তাহলে তুল্য রোধ কি হবে? তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। এই জায়গাতে দেখো R1 R2 যদি লসাগু হয় তাহলে কি হচ্ছে, R1 প্লাস R2 উপরে থাকলো, উল্টে তাহলে যাবে, R1 R2 বাই R1 প্লাস R2। তাহলে R ইকুয়াল টু কি হচ্ছে, উল্টে যাবে, মানে R1 R2 R1 বাই R2 হচ্ছে বাই R1 R1 প্লাস প্লাস R2। R2।
1 BOT মানে বোর্ড অফ ট্রেড ইউনিট বলা হয় তড়িৎ ক্ষমতার একক মাপার জন্য, তড়িৎ ক্ষমতার একক। তো এটা সেই জন্য লিখিনি, তো 3.6 ইন্টু 10⁶ জুল হচ্ছে আনসার। 1 BOT ইকুয়াল টু। গলার ক্যান্সার নিরাময়ে কোন তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়? কোবাল্ট 60, আয়োডিন 131, ঠিক আছে, আয়োডিন 131 হবে। নিউক্লিয় চুল্লিতে জ্বালানি রূপে কোনটা ব্যবহার করা হয়? থোরিয়াম, ইউরেনিয়াম, রেডিয়াম, পোলোনিয়াম। ইউরেনিয়াম। তো হচ্ছে ইউরেনিয়াম। এটা যদি নামও বলো তাহলে হচ্ছে 92U235, 235। তারপর নিউক্লিয় স্যার চুল্লিতে 238টা ইউজ করে না? কিন্তু ব্যবহার করা হয় এটাই, ঠিক আছে, নিউক্লিয় চুল্লিতে। সব থেকে নমনীয় ধাতু কোনটা? সোডিয়াম, লিথিয়াম, সোনা, অ্যালুমিনিয়াম। এটা বলতে হবে, এটা যারা ভুল করবে তাদের সোডিয়াম। কাছে থাকলে সোডিয়াম। সোডিয়াম সোডিয়াম। বললাম তো, এটা যারা ভুল করছে কাছে থাকলে তাদেরকে সোনা মারতে হবে। স্যার সোনা। স্যার সোনা হবে, সোনা। সোনাই পড়েছে। এই কোশ্চেনটা সেই জন্য এতবার বলেছি, তাও তোমরা ভুল করছো। দেখো, হালকা ধাতু যদি বলা হয়, ঠিক আছে, বা যদি তোমার নরম ধাতু বলা হয়, এ কার মাইক খোলা? যদি হালকা, নরম, সফট যদি কথাটাকে বলা হয়, বা হচ্ছে ছুরি দিয়ে কাটা হয়, বা আপেক্ষিক গুরুত্ব 1-এর থেকে কম, ঠিক আছে, সেই ক্ষেত্রে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলোকে আসবে। কিন্তু নমনীয় মানে হচ্ছে, নমনীয় মানে নরম নয়, ম্যালেবেল বলা হয়। ইংরেজিতে কি বলা হয়? নমনীয় মানে হচ্ছে ম্যালেবেল, মানে একে যে কোনো শেপে নিয়ে যাওয়া যায়, যে কোনো আকৃতি দেওয়া যায়, সেটা হচ্ছে সোনা সব থেকে হচ্ছে নমনীয় ধাতু। আর লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা হচ্ছে হালকা ধাতু বা নরম ধাতু, সফট, এদের ছুরি দিয়ে কাটা যায়, বা হচ্ছে এদের আপেক্ষিক গুরুত্ব 1-এর থেকে কম। সব থেকে স্থিতিস্থাপকতা কার বেশি? ইস্পাত, রবার, ইস্পাত। আয়রন, ম্যাগনেসিয়াম। স্যার তো স্থিতিস্থাপকতা কি জিনিস? ইংরেজিতে বলা হয় এটাকে ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি। মানে কোনো একটা বস্তুর উপরে যখন আমরা বল প্রয়োগ করব, ঠিক আছে, সেই বল মানে জানো যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি যদি ধরো একটা মাটির বা কোনো একটা জিনিসকে বা কিছু লোহার জিনিসকে আমি যদি আঘাত করি, তাহলে কি হবে? সেও একটা প্রতিক্রিয়া, বিপরীত প্রতিক্রিয়া দেবে। তো যে বস্তুরই কি হচ্ছে, যে বেশি ক্ষমতা থাকে, মানে রেজিস্ট করার ক্ষমতা থাকে, সেটাকে বলা হচ্ছে কি? ইলাস্টিসিটি। তো সেটা হচ্ছে ইস্পাতের সব থেকে বেশি হয়। কাস্ট আয়রন যেটা আছে, কাস্ট আয়রন এটা হচ্ছে ভঙ্গুর, ঠিক আছে, এটাকে ব্রিটেল বলা হয়, ভঙ্গুর। কাস্ট আয়রন বা হচ্ছে কাঁচ এরা। নিচের কোন ধাতু বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে? ক্যালসিয়াম, সিসি, আয়রন। সোডিয়াম, লোহা। 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 ডি স্যার। তো লোহা। এটাকে কি বলেছিলাম, যে এইচ কে মাঝে রাখবে, একদম সব থেকে টপে কে থাকে? সোডিয়াম আর পটাশিয়াম। এরা এত হাইলি রিয়াক্টিভ হয় যে জলের সঙ্গে এরা বিক্রিয়া করে, মানে ঠান্ডা জলের সঙ্গেই বিক্রিয়া করে। এই কারণের জন্য কি হয়, এদেরকে কেরোসিন তেলের মধ্যে চুবিয়ে রাখা হয়। ক্যালসিয়াম যেটা আছে, ক্যালসিয়াম কি ঠান্ডা জলের সঙ্গে খুব অল্প, ঠিক আছে, খুবই অল্প পরিমাণে বিক্রিয়া করে। আর তার নিচে যেগুলো থাকে মানে হচ্ছে যেমন অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে লোহা, আর হচ্ছে জিঙ্ক, এরা কি করে? এরা তোমার বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে, মানে ঠান্ডা জলের সঙ্গে করে না বা গরম জলের সঙ্গে করে না, হচ্ছে বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে। আর এর নিচে যেগুলো আছে যেমন হচ্ছে তোমার সোনা, তারপরে হচ্ছে রূপা, লেড, এরা কোনো অবস্থাতেই কি হচ্ছে জলের সঙ্গে বিক্রিয়া করে না। এগুলো সব ক্লাস 8-এর বইয়ের পড়াতেও কিন্তু দেওয়া আছে। ব্যারোমিটারের পাঠ কি হলে বোঝা যাবে আবহাওয়া শুষ্ক ও রোদোজ্জ্বল হবে? ধীরে ধীরে তাহলে হচ্ছে ধীরে ধীরে যদি বাড়ে তাহলে হবে আবহাওয়া শুষ্ক ও রোদোজ্জ্বল হবে, আর দ্রুত কমলে ঝড়ের সম্ভাবনা। 20 নম্বর দেখো, নিচের কোনটি বা কোনগুলি ঠিক বলবে। তাহলে দেখো, এখান থেকে দেখবে বিভিন্ন ফিজিক্যাল যে সমস্ত ম্যাটার আছে বা পদার্থ বা যে জিনিসগুলো আছে, সেইগুলো সম্পর্কে অনেক সময় তাদের যে ভৌত ধর্ম, তাদের বর্ণ, গন্ধ, এগুলো নিয়ে কিন্তু বারবার কোশ্চেন আসে। তো এই জায়গা থেকে আমরা কি জানি, ক্লোরিনটা অনেকবার পড়েছে। ক্লোরিন অ্যাকচুয়ালি সবুজাভ হলুদ হয়। ব্রোমিনটা কি হয়? ব্রোমিন হচ্ছে লাল বর্ণের হয়। তো সবগুলোই তোমাকে জানতে হবে, সেরকম করেই কোশ্চেনটা আর কি ঘুরিয়ে দিয়েছে। নাইট্রোজেন বাদামি হয় কিন্তু গন্ধক সাদা হয় না। গন্ধক কি রঙের হয়?
গন্ধক হয় হলুদ রঙের। হলুদ রঙের। হলুদ। তো সেই হিসাবে অপশন সি হচ্ছে রাইট আনসার। মানে এখান থেকে আমরা যদি সঠিক জিনিসগুলো দেখে নিই তাহলে হচ্ছে এই দেখো গন্ধক এখানে প্রথমে দিয়ে দেওয়া আছে, মানে গন্ধকের যেটা বর্ণ সেটা হচ্ছে হলুদ। পারদ হচ্ছে কি রূপলি হয়। আয়োডিন কেমন হয়? আয়োডিন বেগুনি বর্ণের হয়। তারপরে যেটা ক্লোরিন, ক্লোরিনটা হচ্ছে সবুজাভ হলুদ, সবুজাভ হলুদ। গন্ধক হলুদ লিখলাম, আর কি লিখলাম, কি আছে, ব্রোমিন, ব্রোমিন হচ্ছে জিঙ্ক আছে। হ্যাঁ জিঙ্ক, জিঙ্ক জেডেন কেমন হয়? এটাও সাদা ওটা হয়, রূপলি হয়। সাদা বা রূপালি বলতে পারো। কারণ জিঙ্কে অক্সিজেনে দহন করলে কি হয়, জিঙ্ক অক্সাইড যেটা উৎপন্ন হয় এটাকে তোমার দার্শনিকের রুল। দার্শনিক উল। হোয়াইট ভিট্রিয়াল। ম্যাগনেসিয়ামের প্রধান আকরিকের নাম কি? ডলোমাইট, ডলোমাইট, কার্নালাইট। ডলোমাইট আর ডলোমাইট, কার্নালাইট। কার্নালাইট। তো হচ্ছে ডলোমাইট ও কার্নার। আর ক্যালামাইন জিঙ্ক ব্লেড কার? জিঙ্ক। জিঙ্কের। জিঙ্কের। চালকোপাইরাইটিস, চালকোপাইরাইটিস হচ্ছে কপারের। কপার। আর ম্যাগনেটাইট তো জানো যে ম্যাগনেটাইট হচ্ছে লোহার। আর ম্যাগনেলিয়া বা কি ম্যাগনেসিয়া বলে কিছু হয় না, ঠিক আছে। ম্যাগনেসিয়াম। মিল্ক অফ ম্যাগনেসিয়া একটা আছে যেটা তোমার ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ ইয়েকে বলা হয়, যেটা সে ওই ডাইজিন তারপরে হচ্ছে অ্যান্টাসিড তৈরি করতে ব্যবহার করা হয়, মিল্ক অফ ম্যাগনেসিয়া। এমজি ওই ঝোলটু। 22 নম্বরে কোনটি ঠিক দেখি বলো। তাহলে 35% অ্যামোনিয়াম সালফাইডের জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে না। অপশন বি হচ্ছে রাইট আনসার, যে 35% অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়। আর যেটা আছে তোমার অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ, অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ যেটা, সেটাকে কি বলা হয়? বিলীয়মান রং। বিলীয়মান রং NH4 এর সঙ্গে হ্যাঁ, এখানে যদি এর সঙ্গে ফিনোলাফথলিন যোগ করা হয় তবে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ সেটা হচ্ছে বিলীয়মান রং। ফিউজ তারের বৈশিষ্ট্য, এটা আশা করি সবাই পারবে। তাহলে যে ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধ ও হচ্ছে নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। রোধটা উচ্চ হবে কিন্তু গলনাঙ্ক নিম্ন হবে। কেন? তার কারণ হচ্ছে ফিউজ তারটা টিন ও সীসা দিয়ে তৈরি হয়। টিন ও সীসার সংকর ধাতু, সরু তার, একটা সরু তার। এটাকে মেন সুইচের সঙ্গে কি করা হয়, যে সিরিজে কানেক্ট করা হয়, অর্থাৎ শ্রেণী সমবায় যুক্ত করা হয়। এবং সেই কারণের জন্য কারেন্টের মধ্যে যদি বেশি পরিমাণে ফ্লো হয় তাহলে শ্রেণী সমবায় যুক্ত থাকার জন্য ডিরেক্ট কি হবে, সেই তারটা গলে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। সেই কারণের জন্য কি করা হয়, নিম্ন গলনাঙ্ক করা হয়। নিম্ন গলনাঙ্ক না হলে গলবে না, এই কারণের জন্য ফিউজ তারে যেটা দেওয়া হয় খুবই সরু তার দিতে হবে, বেশি মোটা তার দিলে হবে না। একটি আদর্শ, যদিও আরেকটা জিনিস শূন্য। বলে দিয়েছিলাম এখানে, যে একটা ফিউজ তার এখন বর্তমানে কি ব্যবহার করা হচ্ছে, এমসিবি ব্যবহার MCB, করা হচ্ছে। মিনিয়েচার সার্কিট ব্রেকার। মিনিয়েচার সার্কিট ব্রেকার। একটি আদর্শ অ্যামিটারের রোধ কি হওয়া উচিত? অসীম, শূন্য। শূন্য। স্যার অসীম কি? অসীম। অসীম ভোল্টমিটার। শূন্য হবে, শূন্য আনসার। যে কোনো মানের, তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার উপর নির্ভর করছে। তো একটি আদর্শ অ্যামিটারের রোধ শূন্য হওয়া উচিত। এবার তাহলে আমরা ব্যাপারগুলো একটু জেনে নিই যে কার শূন্য হবে আর কার কি হবে। তো দেখো ভোল্টমিটারে অসীম। অ্যামিটার, হ্যাঁ অ্যামিটার কি কাজে ব্যবহার করা হয়? তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করতে, তাই তো, তড়িৎ প্রবাহ মাত্রা। এবার কারেন্ট যে জিনিসটা তড়িৎ, সেটা জানবে যে সেটা হচ্ছে শ্রেণী সমবায় থাকবে, মানে এটাকে শ্রেণী সমবায় যুক্ত করা হবে। তাহলে শ্রেণী সমবায় যদি যুক্ত হয় তাহলে রোধ, বাধা, যেটা একটা আদর্শ অ্যামিটার বলছে, বাধা কি হবে, সর্বনিম্ন হতে হবে তাকে। সেই কারণের জন্য কি হচ্ছে, আদর্শ অ্যামিটারের ক্ষেত্রে রোধ সেটা শূন্য হওয়া উচিত। কিন্তু যেটা হচ্ছে ভোল্ট মিটার, ভোল্ট মিটার, এর সাহায্যে আমরা কি মাপবো? বিভব প্রভেদ মাপবো। বিভব প্রভেদ।